সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং অতিথির কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর দু একটি আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। আমিন ভাই, আপনি দীর্ঘকাল পার্লামেন্ট রিপোর্টিং করেছেন, পার্লামেন্ট ইলেকশন ফলো করেছেন এবং গোটা রাজনীতিকে অবজার্ভ করার সুযোগ হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এমপিদের যে কোটায় গাড়ি নিয়ে, মানে গাড়ি আমদানি, শুল্কমুক্ত গাড়ি এবং প্লট, এটি যারা নিবেন না ঘোষণা দিয়েছেন। এখন আবার এমপিরা অনেকে গাড়ি চাচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু এটি সবার আগে বলছিল যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তারা নেবে না। এখন বিরোধী দলীয় এমপিরা সংসদে গাড়ি চাচ্ছে, তাদের বসবার জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে তো রাষ্ট্রের একটা খরচ বাড়বে। রাষ্ট্র যেখানে কৃচ্ছতা সাধনের দিকে যাচ্ছিল বৈশ্বিক এই গোলযোগ বা দুর্যোগের কারণে, যুদ্ধের কারণে, যেখানে জ্বালানি পরিস্থিতি নিয়ে গোটা উন্নত বিশ্ব হিমশিম খাচ্ছে, সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত স্টাবেল বলতে পারি, দাবি করতে পারি যে আমাদের ওইভাবে অস্থিরতা দেখা দেয়নি। যদিও কিছু কিছু ক্ষেত্রে শিল্প বা কৃষিতে কিছু কিছু প্রভাব পড়েছে, ভাড়া বৃদ্ধি হয়েছে জ্বালানির মূল্য সমন্বয়ের কারণে। সংসদের যে এই যে সংসদ সদস্যদের গাড়ি চাওয়া, রাষ্ট্রের তো খরচ বাড়বে, চাপ বাড়বে। এই চাপ কার মাথায় গিয়ে পড়বে? ধন্যবাদ আপনাকে। দেখেন, শুধু একটা গাড়ি হিসেবে এটাকে না দেখে সামগ্রিকভাবে এমপিদের সুযোগ সুবিধাটা মাথায় রাখা দরকার। একজন এমপির একটা গাড়ি থাকবে, সাদা চোখে দেখলে এটা খুব স্বাভাবিক, কারণ একজন ইউএনেরও গাড়ি থাকে। একটা গাড়ি তো যদি ওইভাবে আপনি দেখেন। এখন তার আগে আমাদের বোঝা দরকার যে একজন সংসদ সদস্য বৈধভাবে, আমি বলছি বৈধভাবে কি কি সুবিধা পান। অবৈধভাবে যা যা পান, বিভিন্ন প্রকল্প থেকে পার্সেন্টেজ নেওয়া, অবৈধভাবে নেন তো না, ওটা নেন তো ওইটা আমি বাদ রাখছি। ওটা বাদ রেখে একদম বৈধভাবে জনগণের ট্যাক্সের পয়সা ওনারা যে সুবিধাগুলো পান, সম্মানী ভাতা পান মাসে 55,000 টাকা, ভাতা পান 12,000 টাকা, আপ্যায়ন ভাতা পান 5,000 টাকা, শুল্কমুক্ত গাড়ির সুবিধাটা আছে যদি যারা নিতে চান, পরিবহন ভাতা পান 70,000 টাকা মাসে, ড্রাইভার, তেল, গাড়ি সহ। অফিস ভাতা পান, এত টাকা আমি বলছি, অফিস ভাতা 15,000 টাকা, লন্ড্রি খরচ 6,000 টাকা, ভ্রমণ দৈনিক ভাতা, এর বাইরে অভ্যন্তরীণ ভ্রমণে ওনারা 1,20,000 টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা পান। চিকিৎসা সুবিধা, টেলিফোন সুবিধা, বীমা সুবিধা, ঐচ্ছিক অনুদান, কর সুবিধা, ব্লা ব্লা ব্লা, মানে সুবিধা। আপনি এগুলোকে যদি টাকায় কনভার্ট করেন, প্রত্যেক মাসে একজন এমপির কয়েক লক্ষ টাকা সরকারকে বা জনগণকে দিতে হয়। তো এর মধ্যে এবছর নতুন যে ফেনোমেনাটা আমি দেখলাম, যে দাবিটা পার্লামেন্ট উঠলো, যে উপজেলা অফিসে এমপির জন্য একটা কক্ষ বরাদ্দ করা, একটা অফিস বরাদ্দ করা, এটা ভয়ঙ্কর ডিসিশন হবে যদি এটা ফাইনাল হয়। কারণ উপজেলা চেয়ারম্যান এবং ইউনো বসেন। অলরেডি প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের যে কনফ্লিক্ট, এটা বহুকাল ধরে ছিল, এটা আরো বাড়বে। এবং আপনি জানেন যে প্রত্যেক, আমি বলছি এমপিরা, আপনি যতই বলেন যে এরা আইন প্রণেতা, স্থানীয় উন্নয়নে তাদের ভূমিকা রাখার দরকার নাই, এগুলো হলে কেতাবি কথা। বাস্তবতা হলে বাংলাদেশে জনগণ মনে করে এমপি সাহেব ওনার রাস্তাটা করে দেবেন, এমপি সাহেব ব্রিজটা করে দেবেন, এবং এমপি সাহেবরা করেনও, প্রতিশ্রুতিও দিয়ে আসেন। যদি এমপি সাহেবের কাজ ঢাকায় পার্লামেন্ট ভবনে শুধু আইন প্রণয়ন করবেন, পলিসি মেক করবেন, কিন্তু আমরা যেটা বুঝি যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিআরডি, হেন তেন এমন কোনো কাজ নাই যেটা এমপি সাহেবের নির্দেশ এবং নির্দেশনার বা খবরদারির বাইরে হয়। ফলে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে আপনি যেভাবে শক্তিশালী করার কথা আমরা বলি, পৌরসভাকে শক্তিশালী করেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করেন, কেউই শক্তিশালী হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমপি সাহেবের খবরদারিটা থাকে। কিন্তু এমপিরা এলাকায় গেলে বসবেন কোথায়? আমি আসছি সেইখানে। তাহলে এমপিদের এই যে খবরদারির প্র্যাকটিসটা তো ছিলই, এইটা উপজেলা পর্যায় পর্যন্ত আপনি নিয়ে যাবেন যখন অফিসটা করবেন। এখন এমপি কোথায় বসবেন? এমপি হচ্ছেন একটা জনপ্রতিনিধি, সরকারের কর্মচারী নন। সরকারের কর্মচারী, কর্মকর্তার জন্য সরকার একটা অফিস করে দেবে, জনপ্রতিনিধির জন্য সরকার অফিস করে দেয়, মানে সেটা শুধুমাত্র পৌরসভায়, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে থাকে। এমপিদের জন্য আলাদা লোকাল গভর্নমেন্টে, হ্যাঁ, লোকাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান হিসেবে। এমপি পার্লামেন্ট মেম্বার স্থানীয় পর্যায়ে তার এই উন্নয়নমূলক কাজ করতে হবে না, কাজ করবেন না, এইটা বিবেচনায় রেখেই এমপির জন্য কোনো অফিস জেলা পর্যায়ে বা ওনার নির্বাচনী এলাকায় থাকে না। কিন্তু প্রত্যেক এমপির একটা আনঅফিসিয়াল অফিস থাকে।
ওনার বাসাটাই অফিস হয়, ওনার বাড়িটা আমরা আমাদের এমপিদেরকে যেটা হয় দেখে অভ্যস্ত যে ওনার বাড়ির একটা অংশই অফিস হয়ে যায়। এমপির জন্য এখন উপজেলা পরিষদে যদি একটা আপনি অফিস দেন, টোটাল উপজেলা পরিষদ চত্বরে এমপির লোকেদের, এমপির ক্যাডারদের, এমপির ভাই ব্রাদারদের একটা আখড়ায় পরিণত হবে। ওইখানে ইউনো ঠিক মতো কাজ করতে পারবে না, উপজেলা পরিষদ চেয়ারম্যানও কাজ করতে পারবে না, কারণ পুরোটাই এমপির লোকেদের দখলে চলে যাবে। এইটা একটা দারুণ কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে, এবং দেখবেন যে লোকাল গভর্নমেন্টের সঙ্গে প্রশাসনের যে কনফ্লিক্টটা ছিল এইটা হয়ে যাবে প্রশাসনের সঙ্গে এমপির কনফ্লিক্ট হবে, মানে প্রকাশ্য হয়ে যাবে। যদি মনে হয়, রাষ্ট্র যদি মনে করে যে এমপি সাহেবের একটা অফিস লাগবে, সেটা অন্য কোথাও করেন, এটা কোনোভাবেই উপজেলা পরিষদে কিংবা ডিসি সাহেবের অফিসে তাহলে 300 ভবন নির্মাণ করতে আমি মনে করি প্রয়োজনই নাই। যারা এমপি হয়েছেন, এমপির জন্য তার জেলায় অফিস লাগবে, এমপি পার্লামেন্টে তো আছেন, পার্লামেন্টে তার অফিস আছে, আপনার জেলায় আপনার বাড়ির সামনে অফিস লাগবে কেন? আপনার বাড়ির সামনে আপনার বাড়ির মধ্যে অফিস করেন না। ফলে এইভাবে টাকা খরচ করা নতুন করে, এই মুহূর্তে আপনি শুরুতে ভূমিকা যেভাবে বলেছিলেন যে আমরা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি, জ্বালানি সংকটের কারণে উৎপাদন বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়েছে, পরিবহন খরচ বাড়ছে, এর মধ্যে আবার যদি 300 জায়গায়, 300 না, তখন সংরক্ষিত আসনে 50 জন বলবে আমারও অফিস লাগবে। এরপরে যদি আবার উচ্চ কক্ষ আসে, সেটা আপনি বাদই দেন, ধরে নিলাম আসবে না, ওটা আপনি আরো অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন। ধরেন 350 অফিস আপনাকে করতে হবে, এত টাকা আছে, এবং অফিস মানেই তো একটা বিল্ডিং না, আর অফিস মানেই অনেক জায়গা আছে যে মানে 2-3টি উপজেলা নিয়ে একটি আসন, তখন প্রত্যেক উপজেলায় তো বলবে যে আমাকে একটা একটা দেন। একটা অফিস মানে তো 2টা কক্ষ, একটা ওয়াশরুম, একটা কিচেন, তা তো না। অফিস মানে হলো সেখানে আরদালি থেকে শুরু করে সব পিয়ন, চাপরাশি, অমুক তমুক, ড্রাইভার, দারোয়ান, এবং ওইটাকে আবার সাজাইতে হবে না, আবার একটা কম্পাউন্ড, একটা পিসি লাগবে, এক একটা কম্পিউটার দাম 1 লাখ টাকা, আপনি কিনবেন 50 লাখ টাকায়। এই যে বালিশ কাণ্ড টাণ্ড হবে, অলরেডি পার্লামেন্টে হয়েছে কেনাকাটায় দুর্নীতি, এই সরকারের শুরুতেই একটা ধাক্কা খেলো। অর্থাৎ বাংলাদেশের প্রবলেম, আমাদের দুর্ভাগ্য যেটা, যে ধরেন এই যে সরকারি কেনাকাটা মানে একটা প্রজেক্ট হইলেই, আমি একবার লিখেছিলাম এক জায়গায় যে বাংলাদেশ হলো একটা প্রকল্প রাষ্ট্র। আপনি শুধু প্রকল্প বানাবেন, দেশটাই প্রকল্প, আপনি শুধু একটা প্রজেক্ট তৈরি করবেন, এইটা প্রজেক্ট, ছোট ছোট জিনিস নিয়ে আপনি 1 লক্ষ টাকার একটা কাজ, আমি নাম না বলেই একটা এক্সাম্পল, নিজের এক্সাম্পল দিই, একটা ডকুমেন্টারি বানানোর একটা কাজ, সরকারি অফিসের একজন আমার ঘনিষ্ঠজন, উনি কাজটা করবেন, আমার সাথে পরামর্শ করছেন যে টেলিভিশনের ডকুমেন্টারির জন্য কি কি ফরম্যাট। আমি তখন জিজ্ঞেস করলাম এটার বাজেট কত, উনি বললেন এটা করতে আমার খরচ হবে 1 লাখ খানেক টাকা খরচ হবে। বাজেট দিয়েছেন কত? বলছে বাজেট দিয়েছি 11 লাখ টাকা। আমি কেন? বলছে যে কারণ আমি 11 লাখ টাকা ওখান থেকে সমস্ত এটা 80% তো টাকা যাবে ওনাকে দিতে। তার মানে এই যে 1 লাখ টাকার কাজ আপনি 11 লাখ 12 লাখ টাকায় করছেন, এটা একটা প্রজেক্ট, মানে 11 গুণ 10 গুণ। তাহলে ওই যে এমপিদের অফিস যে করবেন, ওখানে তাই হবে, একটা বিল্ডিং বানাবেন, খরচ হবে 10 লাখ টাকা, আপনি দেখাবেন 1 কোটি টাকা। কম্পিউটার কিনবেন 1 লাখ টাকা, আপনি দেখাবেন 50 লাখ টাকা। বালিশ কাণ্ড যা যা হয়েছে, এই ঘটনাগুলো ঘটবে। এই বিলাসিতার তো সুযোগ নাই, কোনো যুক্তি নাই। আবার প্রধানমন্ত্রী তো কৃচ্ছতা সাধনের কথা বলছেন, নিজেই কৃচ্ছতা করেছেন, এবং আপনি শুরু করেছিলেন এমপিদের গাড়ি দিয়ে। এমপিদের শুল্কমুক্ত গাড়ি নেওয়ার একটা বিধান আছে, কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর শপথ নেওয়ার প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার দলের এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ভেরি গুড ডিসিশন। শুল্কমুক্ত গাড়ি কেন নেয় এমপিরা সেটা আমরা জানি, যে ধরেন ওনারা বিলাসবহুল গাড়ি চান। সাধারণ লোকেরা যে গাড়িতে চড়ে 20-30 লাখ টাকা বা 15 লাখ টাকা যে গাড়ি পাওয়া যায়, ওনারা তো চড়তে চান না। ওনারা আসলে কোটি টাকা দামের রেঞ্জ রোভারে চড়তে চান, ওনারা মার্সিডিজে চড়তে চান। এই গাড়িগুলো ট্যাক্স দিয়ে আনতে গেলে অনেক দাম হয়। 5 কোটি টাকা খরচ করে যে গাড়িটা আনতে হয়, শুল্কমুক্ত সুবিধা উনি 1 কোটি টাকায় আনবেন, বা আরেকটু কম দামি গাড়ি উনি 50 লাখ টাকায় যে গাড়িটা আনবেন, সাধারণ মানুষ কিনতে গেলে হয়তো 2 কোটি টাকা ছাড়িয়ে 3 কোটি টাকা, 2.5 কোটি 3 কোটি লাগবে। ফলে ওনারা ওই সুযোগটা নিতে চান যে উনি চড়বেন বিলাসবহুল গাড়িতে, কিন্তু সরকারি পয়সায়। তো এখন এইটা বিএনপি নেবে না ঘোষণা দিয়েছে, ভেরি গুড ডিসিশন। কিন্তু বিরোধী দলের সদস্যরা নেবেন না তা তো বলেন নাই, কিন্তু তারা বলেছিল নির্বাচনের আগে বলেছিল রাইট। তাহলে এখন ওনাদের কেন মনে হলো যে আলাদা গাড়ি লাগবে? আমি যে এক্সাম্পল দিলাম যে পরিবহন খরচ বাবদ, ভাতা বাবদ মাসে 70,000 টাকা তো পাচ্ছেন, তো 70,000 টাকা আপনাকে ড্রাইভার খরচ সহ ব্লা ব্লা অনেক কিছু দেয়া হচ্ছে। এখন একজন এমপি মাসে কয়দিন এলাকায় যান? উনি যদি অধিকাংশ এমপিরই আসলে গাড়ি আছে। বাংলাদেশে যারা এমপি হয় অধিকাংশই নির্বাচনী শোডাউন দেখলেই আমরা বুঝি ওনারা অধিকাংশই ধনী। এবছরের পার্লামেন্টে অনেকে গেছেন যারা অর্থনৈতিকভাবে অত শক্তিশালী নন, কিন্তু আগামী ইলেকশনের আগে দেখবেন যে ওনারাও ফুলে ফেপে উঠেছেন, অনেকে হয়তো হবেন। তো এই যে আপনার যদি ব্যক্তিগত গাড়ি এতটাই প্রয়োজন হয়, তাহলে আপনি নিজে একটা লোন নিয়ে কেনেন, অনেক টাকা লাগে না তো। আর যদি এখন সরকারের উপরে চাপান, রাষ্ট্রের উপরে চাপান যে আমাকেও গাড়ি দিতে হবে, তাহলে ওই শুল্কমুক্ত গাড়ির সুবিধা আছে, সুবিধাটা নেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভাতা অলরেডি ওনারা যা পাচ্ছেন, এটা তো মোর দ্যান এনাফ। তো
এইখানে আমি ঠিক জানি না এই মুহূর্তে সরকার এখানে এগ্রি করবে কিনা। অলরেডি সরকার দায়িত্ব নেওয়ার পরে শীর্ষ অনেক মন্ত্রী বলেছেন যে তারা একটা ভঙ্গুর অবস্থায় অর্থনীতিটা পেয়েছেন, এটা বাস্তবতাও। প্রথমত এবং ভঙ্গুর মাননীয় অবস্থায় তারা প্রধানমন্ত্রী অর্থনীতি পেয়েছেন। গতকালকে কিন্তু সংসদে আরো ভয়ঙ্কর কথা বললেন যে লাস্ট 8 ইয়ার্সে অনেকগুলো রোগের টিকাই আসে। টিকা তো একটা বড় জায়গা, না, স্বাস্থ্য তো মৌলিক অধিকার। রাইট, মানে স্বাস্থ্যের অবস্থাটা কি আমরা তো দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সবচেয়ে বেশি বিব্রত হয়েছে তো দুটি জায়গায়। এক, জ্বালানি তেলে, এটাকে কৃত্রিম সংকট বলা হচ্ছে, সরকার দাবি করছে কৃত্রিম। গতকালকে পার্লামেন্টে জ্বালানি মন্ত্রী তো আবারও বললেন যে তেলের সংকট নেই, কিন্তু একটা গোষ্ঠী এই পেট্রোল পাম্পের সামনে আশেপাশে এই লাইনটা কৃত্রিম ভাবে তৈরি করে বাজার অস্থিতির করছে। অনেকের তেল লাগবেও না, এরকম আমরা মিডিয়াতেও দেখেছি। আমার তো বারবার সন্দেহ হয় যে তেল একটা বড় অংশ পাচার অলরেডি হয়েছে এবং স্টক অনেকেই করেছেন, যার হয়তো 10 লিটার লাগবে উনি 100 লিটার তেল কিনে রেখেছেন, কারণ ওনার মধ্যে ভয় কাজ করেছে যে আমি যদি তেলটা শেষ পর্যন্ত আবার না পাই। আমিন ভাই, আমি আপনার সাথে যোগ করি, আমরা আর বিচ্ছিন্ন ভাবে যদিও অসমর্থিত সূত্র অনেকে মানে একটু সরকারকে বিব্রত করার জন্য গ্যারেজে গাড়ি না রেখে রাতভর লাইন করে রেখে দিচ্ছেন। অসম্ভব না, এই ইঙ্গিতটাই জ্বালানি মন্ত্রী কালকে দিয়েছেন। এটা যদি সত্য হয় তাহলে গোয়েন্দা বাহিনীর কাজ কি? এই যে তেল পাচার হচ্ছে বলে আমরা শুনছি, লোকেরা স্টক করে রাখছেন, আবার অনেকে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল নিয়ে এই বসিলা, কেরানীগঞ্জ, ঢাকার একটু উপশহরের দিকে খোলা বাজারে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করছেন। আমি তো মোটামুটি রেগুলার রাইড শেয়ারিং মোটরসাইকেল অফিসে যাই আসি, তো এখন আগে তো উবারে যেতাম, উবারে 150 টাকা শো করলে 150 টাকাই বিল আসতো। এখন তারা ফোন রিসিভ করেই বলে ভাই 50 টাকা বাড়াই দিতে, 200 টাকা দিতে হবে। আমি রেগুলারই এই উবারে যা বিল আসে তার চেয়ে বেশি টাকা দিয়ে যাই। আর একটা মজার ঘটনা ঘটছে যে এখন উবারে কল করলে রিসিভ করে না, মানে এখন লোডিং দেখায়, মানে উবারে কেউ কল রিসিভ করে না। ওরা জানে যে ওই উবারের চেয়ে যদি আমি দরদাম করে যাই তাহলে ও বেশি দামে যেতে পারবে। এই অজুহাতটা হলো তেল, কারণ সে বলে যে আমি তো পাম্পে গিয়ে তেল 500 টাকার বেশি দেয় না, আবার আমাকে অন্য জায়গা থেকে সিস্টেম করে আমি কিনতে হয় দ্বিগুণ দামে, তাই আপনি ভাই বেশি টাকা দিবেন না কেন? অর্থাৎ দিন শেষে প্রত্যেকটা জিনিসের এই যে চাপটা গিয়ে পড়ছে পাবলিকের উপরে, জনগণের উপরে। মানে আলটিমেটলি ওই পেট্রোল পাম্পওয়ালারও অসুবিধা নাই, রাইড শেয়ারিং যে মোটরসাইকেল চালায় তারও অসুবিধা নাই, কিন্তু সে বেশি দামে তেল কিনে বেশি দামে বেশি ভাড়ায় নিচ্ছে। আলটিমেটলি আমি যে যাচ্ছি 150 টাকার ভাড়া 200 টাকা দিয়ে, মানে আমার তো বেতনটা বাড়ে নাই, অফিস তো আমাকে বলে নাই তেলের দাম বেড়েছে, তোমার আগামী মাস থেকে 12,000 টাকা বেতন বেশি দিলাম, এটা তো অফিস বলবে। তেলের দাম 15% বেড়েছে, তোমার বেতন 10% বাড়ালাম, এটা তো অফিস করবে না। তাহলে 5% তো বাড়েনি, 5% না 1% তো বাড়ে নাই, এবং এটা লজিক, এটা সম্ভব না, কয়টা অফিসের পক্ষে এটা সম্ভব? তাহলে আপনি দেখেন যে জিনিসপত্রের দাম যতই বাড়ুক ব্যবসায়ী এন্ডে কোনো অসুবিধা নাই, ডিলারের কোনো অসুবিধা নাই, মজুদদারের অসুবিধা নাই, খুচরা বিক্রেতারও অসুবিধা নাই। মাঝখানে সয়াবিন তেল উধাও হয়ে গেল বাজার থেকে, হ্যাঁ 4-5 দিন আগে। এখন আমি আমার বাসার নিচের দোকানে গিয়ে দেখলাম যে তেল নাই। এখন পরে হয়তো তেল আসবে, তো ওই সয়াবিন তেল হয়তো তাকে পার লিটারে 15 টাকা 20 টাকা বেশি দিতে হবে। তো যে দোকানদার আগে স্টক করে রেখেছিল ও এই পুরনো দামে কেনা নতুন দামে বিক্রি করছে, আবার নতুন দামে কেনাও তেলও ও মানে বাড়তি দামে বিক্রি করছে। তার মানে কি খুচরা বিক্রেতারও অসুবিধা নাই, সেও প্রফিট করছে, কিন্তু আমি ভোক্তা পর্যায়ে গিয়ে ওই অতিরিক্ত দাম দিয়ে কিনছি। ফলে এই যখন একটা অবস্থা, সরকারকে নানাভাবে আমরা বলছি যে বিব্রত করছে একটা গোষ্ঠী, আবার সরকার ম্যানেজ করতে পারছে না, সেটাও তো ফ্যাক্ট। কিন্তু সরকার ডে 1 থেকেই তো একটা চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। যেদিন ওত নিল পরের দিন রমজান, এর 10 দিন পর ইরান যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ, এর পরপরই মিজেলস চলে আসলো। বিএনপির একটা, এটা কি দুর্ভাগ্য কিনা, দুর্ভাগ্য দল 91-এ যখন ক্ষমতায় এলো তখন উপসাগরীয় যুদ্ধ, 2001-এ ক্ষমতায় এলো টুইন টাওয়ারে হামলার পরে ট্রাম্প সারা পৃথিবীতে ওয়ার অন টেরর, ট্রাম্প না তো তখন আমেরিকার, তখন কি বুশ, ওয়ার অন টেরর। তো ধরেন এবার ইরান যুদ্ধ, মানে প্রকৃতি কেন যেন এটা জানেন একটু মানে সাপোর্ট করছে না, নাকি আবার পরীক্ষাও এটা যে তোমাকে আমি বিপদে ফেললাম, বৈরী পরিস্থিতি মোকাবেলা করে আসো, তো এখন পারছে না। ইনফ্যাক্ট জিয়াউর রহমানও কিন্তু এরকম একটা বাস্তবতা মোকাবেলা করে এসছেন। এখন এইখানে পরীক্ষা, এখন তারেক রহমানের এইবারের টিমটা, এই মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, বিশেষ সহকারী টিমটা নিয়ে বাইরে আমরা অনেক কথা শুনি যে টিমটা স্মার্ট, বা এই সময়ের চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যেরকম ভাইব্রেন্ট টিম হওয়া দরকার ছিল, টিমটা ভাইব্রেন্ট হয় নাই। এটা অনেক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারীর ব্যাপারে আমরা বাইরে নানা জায়গা থেকে, ইভেন বিএনপির ভেতর থেকে কিছু খবর তো আমরা পাই না, কিন্তু তারা তো মোর কোয়ালিফাইড, কোয়ালিফিকেশনের অনেক মাত্রা আছে। মনে করেন যে একজন লোক পিএইচডি ধারী ডক্টর হলেই যে তিনি রাষ্ট্রটা বুঝবেন। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সমালোচনা এইভাবে করেছি, সবই তো পিএইচডি হোল্ডার ছিলেন, তো কি করেছেন এখন দেখছি তো।
তো এখন ধরেন এক মিজেলস সামাল দিতে পারছেন না। সেটাই বললাম যে হাম নিয়ে সরকারের যে একটা বিব্রতকর অবস্থা জ্বালানি দিল, আমি বলছি যে আপনি যে প্রশ্নটা ছিলেন যে ক্যাপাবল, হয়তো তারা অন্য জায়গায় ক্যাপাবল, রাষ্ট্র ব্যবস্থাটা ডিফারেন্ট, বাংলাদেশ রাষ্ট্রটা খুব ক্রিটিক্যাল। এইখানে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও যতটা দূরদর্শী, যতটা সাহসী, যতটা ধুরন্ধর হতে হয়, ওইখানে হয়তো আপনাকে বসলে আপনি পারবেন না চালাতে। আপনি অনেক ঢাকা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ঢাকা অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ভিসি কে বসিয়ে দিলে একটা ইউনিয়ন পরিষদ চালাতে পারবে না। ফলে কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই চালাতে পারছেন। দুই জিনিস। ফলে আমি বলছি যে একাডেমিক কোয়ালিফিকেশন বা ব্যক্তিগত সততা এইটা হলো ওনার একটা দিক, কিন্তু রাষ্ট্র চালানো এবং একটা ক্রুশিয়াল মোমেন্টে বিএনপি এবছর যখন দায়িত্ব নিল, খুব ক্রুশিয়াল পিরিয়ড, একটা আগের সরকারের সময় অর্থনীতি একটা ভাঙচুর অবস্থায় ছিল, তার আগে একটা অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানের আগে যে সরকার ছিল অ্যাপারেন্টলি দেশটা ভালো চলেছে, কিন্তু ভেতরে ভেতরে অর্থনীতি ফাঁকা হয়ে গেল দুর্নীতির কারণে। ফলে 3-4টা চ্যালেঞ্জ বিএনপির মধ্যে এসে জমা হলো, এবং সেটা মোকাবেলা করবার মতো যে একটা শক্ত স্মার্ট টিম দরকার ছিল, সেরকম সক্ষ স্মার্ট টিম হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। ফলে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমারও সেটা মনে হয় যে টিমটা হয়তো আরেকটু স্মার্ট, আরেকটু ভাইব্রেন্ট হতে পারতো। ভাইব্রেন্ট আমার কাছে মনে হচ্ছে এই টিমটা ভাইব্রেন্ট না, এটা সরি টু সে। তো ফলে এইটা যদি হয়, এটা আপনার পার্সোনাল, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, আমি বললাম এটা যে আমার কাছে মনে হচ্ছে এই টিমটা আরো ভাইব্রেন্ট হতে পারতো। তো সেটা হলে হয়তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা, কারণ সরকার শুরু থেকেই হাম যেই অবস্থায় এলো, এইটা তো মহামারী এখন প্রতিদিন যায়। এবং আপনি যেসব ছবি দেখছেন, আমার তো 2টা বাচ্চা ছোট, আমার জন্য এইসব ছবি দেখে হজম করা কঠিন। আমার ছোট বাচ্চাটার বয়স 9 মাস। ফলে আমি তো এক ধরনের আতঙ্কের মধ্যে, আমি খুব ট্রমার মধ্যে, যে আমি যেদিন ওই কাঁথায় মোড়ানো বাচ্চাটাকে নিয়ে যাওয়ার ছবিটা দেখলাম, আমি সেকেন্ড টাইম ছবির থেকে তাকাতে পারিনি। কারণ আমার মনে হচ্ছিল এই লোকটা আমি, মানে রাষ্ট্রের কাজটা কি, যে আপনি এরকম একটা ছবি পত্রিকায় আসলে পরে এই সরকারের জন্য এর চেয়ে বিব্রত করার কিছু হয় না। আপনি যত উদাহরণ দেন যে অতীতের সরকার, বিগত সরকার টিকা আনে নাই, হ্যান করে নাই, ত্যান করে নাই, এইসব ভুজুং ভুজুং কথা বলে লাভ নাই। এটা হয়তো একটা দিক, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এটাকে ম্যানেজ করা। ম্যানেজ করতে পারতেছেন না, এটার কারণটা কি? আমি জানি এটা অদক্ষতা হইতে পারে, অথবা সরকারের ভেতরে গুপ্ত বাহিনী থাকতে পারে যারা সরকারের ডিস্টার্ব করছে। আওয়ামী লীগের ভেতরে গুপ্তরা 15 বছর পরে আমরা জেনেছি তারা গুপ্ত, বিএনপির মধ্যে গুপ্ত নাই। আমি তো জানি না, জ্বালানি তেলের ওল্ড হ্যাজিমনি নিয়েই তো যাত্রা শুরু করেছে। তো ফলে এইটা আমি প্রথম চোটে মনে করি সরকারের ব্যবস্থাপনার ত্রুটি। এটা কিন্তু আন্তরিকতা আছে, আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই। আন্তরিকতার দক্ষতা এক জিনিস, সক্ষমতা এক জিনিস। আন্তরিক, আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি ক্যাপাবল না। ফলে আমাকে আপনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চেয়ারে বসায় লাভ নাই। তো ফলে আন্তরিকতার এক পাশে রেখেও দক্ষতা, ম্যানেজমেন্ট এবং সরকার যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে ফিল্ড লেভেলে, এই লোকগুলো সরকারকে সাপোর্ট, মানে হেল্প করছে কিনা, যদি না করে। না, আমি এখানে স্পেকুলেশনে যেতে চাই না, কারণ আমার কাছে, আমি বললাম যে আপনিও তো নাগরিক, আমি বলছি যে ব্যবস্থাপনার ত্রুটি এটা পুরোটাই। সেই ব্যবস্থাপনার ত্রুটি কি সরকারকে অনেকে হেল্প করছে না, হয়তো এটা হতেও পারে, হয় হেল্প করছে না, তো করতে পারছে না। যদি করতে না পারে, করতে চাচ্ছে না। এইটা তো সরকারের গোয়েন্দা বাহিনীগুলো রাখে কেন রাষ্ট্র? এগুলো আইডেন্টিফাই করার জন্য। জ্বালানি মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি বললেন যে বিব্রত করার জন্য কি পেট্রোল পাম্পের আশেপাশে গাড়ি দাঁড়িয়ে রাখে, তো ওইটা তো আপনার গোয়েন্দা বাহিনী এটাকে ডিটেক্ট করতে হবে। আপনি বলছেন তেল বাইরে বেশি দামে বিক্রি হচ্ছে, পাচার হচ্ছে, হেন তেন, এটা বাইর করেন। আমরা জনপরিসরে যেসব কথাবার্তা শুনি, এই জনপরিসরে কথাবার্তা রাইট আর রং, এটা বের করবে কে? এটা বাইর করার দায়িত্ব রাষ্ট্রের। ফলে এই যে হাম ম্যানেজ করতে পারছে না সরকার, কেন পারছে না? আমি আপনি বসে 10টা কারণ বললাম, কিন্তু আসলে কোন কারণ, সেই কারণটা বের করতে হবে সরকারকেই। কিন্তু আমি নাগরিক হিসেবে আমি সরকারকেই দায়ী করব, আমি সরকারকেই বলবো আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা, আপনি ব্যর্থতাটা স্বীকার করতে হবে। যে আরেকটি বিষয়, সংরক্ষিত নারী আসন মনোনয়ন চূড়ান্ত করেছে 2 জোটের পক্ষ থেকেই, ক্ষমতাসীন এবং বিরোধী জোটের পক্ষ থেকেই নমিনেশন ফর্ম জমা দেওয়া হয়েছে। কয়েকজনের ব্যাপারে আপত্তি উঠেছে এবং কিছু বৈধতার কারণে বাতিলও হয়েছে। এই সংরক্ষিত নারী আসনের যারা এমপি হচ্ছেন, তাদের ক্যাপাবিলিটি বা এরা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি দেখেন? এইটা একটা খুবই, আমি অনেকদিন ধরেই এটা নিয়ে লিখেছিও, বলেছিও যে এটা একটা কোটা সিস্টেম। 24-এর অভ্যুত্থান হলো কোটার বিরুদ্ধে, কোটা সংস্কারের দাবিতে, যে আমরা কোটায় কোনো সুবিধা চাই না, আমরা মেধার ভিত্তিতে সুবিধা চাই। তো আপনার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় যতগুলো কোটা, তার মধ্যে একটা হচ্ছে এই সংরক্ষিত নারী আসন। কেন কোটা? 300 আসন, জাতীয় সংসদে 300 আসনে দলগুলো যে আসন পাবে তার অনুপাতে আপনি একটা থোক বরাদ্দ দেবেন। এটাকে বলা হয় 6:1, মানে 300কে 50 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 6:1।
জাতীয় নির্বাচনে কোনো দল মিনিমাম 6টা আসন পেলে সে একটা সংরক্ষিত আসন পাবে। সেই অঙ্ক করে দেখা গেল এবার বিএনপি জোট তারা 36টা পাচ্ছে। এই 36 তার মানে কি বিএনপি ফিক্সড যে এই সংসদের 50টা যে সংরক্ষিত আসন 36টা আপনার। এখন 36 জনকে আপনি বসান এবং এটা ভোটও হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে কি যে দল মনোনয়ন ফর্ম ছাড়ছে প্রায় 2000-এর মতো এবার বোধহয় বিএনপির নারীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন। সেখান থেকে একটা ইন্টারভিউ হলো, কতজন ইন্টারভিউ হয়েছে আমরা ঠিক জানি না, এবং কাদেরকে মনোনয়ন দেওয়া হবে এটা দলের একটা ডিসিশন থাকে। কারণ যারা বিগত দিনে দলের সঙ্গে অ্যাক্টিভ ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, অনেকগুলো বিবেচনা কাজ করে। পারিবারিক লিগ্যাসি একটা বড় কারণ, অমুকের মেয়ে অমুকের স্ত্রী এটাও কাজ করে যোগ্যতার বাইরে গিয়েও। সেখান থেকে আপনি পিক অ্যান্ড চুজ করে 36 জনের একটা তালিকা বিএনপি ইলেকশন কমিশনের দিল। ইলেকশন কমিশন এবং যে যাচাই বাছাই করে বিএনপি 36 জনকে বৈধ বলে ঘোষণা করেছে। এর মধ্যে এনসিপির 2 জন বাদ পড়েছেন, মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম বাদ পড়েছেন কারণ উনি সময় মতো জমা দিতে পারেন নাই। আর মনিরা শারমিন সরকারি চাকরি করতেন, কৃষি ব্যাংকে চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে উনি আন্দোলনে যুক্ত হলেন জুলাই অভ্যুত্থানে। কিন্তু আন্দোলনের পরে ছেড়েছেন, পরে ছেড়েছেন, আচ্ছা 25-এ ছেড়েছেন, আচ্ছা যাই হোক। তাহলে নিয়মটা হলো যে সরকারি চাকরি থেকে অবসর বা ছাড়ার 3 বছর অতিবাহিত না হলে আপনি এমপি হতে পারবেন না। এই যুক্তিতে তারটা বাতিল করা হয়েছে। এখন এইখানে একটা জটিলতা হলো যে ইলেকশন কমিশন যদি কারো মনোনয়ন বাতিল করে দেয়, আপিলের একটা সুযোগ আছে, 27-28 তারিখ আপিল নিষ্পত্তি, আপিলেও যদি ওনারা বাদ পড়ে যান তাহলে কিন্তু এই 2টি আসনে এনসিপি আর প্রার্থী দিতে পারবে না। এই 2টি বাদ হয়ে যাবে, এই 2টি তখন ওপেন হয়ে যাবে। ফলে ইলেকশন কমিশনকে আবার নতুন করে তফসিল ঘোষণা করে এই 2টি ওপেন করে সে তখন দেখবে ওই 2টি আবার বিএনপিও পেয়ে যাবে। আমি এটা বললাম যে এটা কোটা সিস্টেম, এটা কোনো এমপিদের ভোটে হচ্ছে না, জনগণের ভোটে হচ্ছে না। জাস্ট বিএনপি বা 11 দলীয় জোট তারা যাদের নাম ইলেকশন কমিশনকে দিল, ইলেকশন কমিশন যাদেরকে চূড়ান্ত করবে এই তালিকাটা ইলেকশন পার্লামেন্টে আসবে, স্পিকার এটা তখন একটা অনানুষ্ঠানিক ভোটে দিয়ে সবাই মনোনীত। এটা নট ভোট, এটা হচ্ছে সিলেকশন, কন্ঠভোট, এটা সিলেকশন। তার মানে আপনি এখনো সেই কোটার বাইরে বের হতে পারলেন না, এটা হলো এক। দ্বিতীয়ত এটা কোটা যে বিএনপির এবছর যারা 36 জন মনোনীত হলেন অধিকাংশই, আমরা এবার যেটা ভালো দিক দেখলাম যে তারকাদের প্রাধান্য কম। বিগত দিনে আমরা দেখেছি গায়িকা, নায়িকা, আপনার অভিনেত্রী, অর্থাৎ বিনোদন জগতের একটা বড় চাঙ্ক এসছেন। এবছর দেখলাম যে বিউটি বক্স, ভালো শব্দ বলেছেন। 1986 সালে জয় জয় দিন একটা হেডলাইন করেছিল, তখন সংসদের সংরক্ষিত আসনের 30 সেট অলংকার। তো এখন আপনি সরি টু সে এখন 50 সেট অলংকার আপনি বলতে পারবেন কিনা আমি বলতে চাই না, এবার তো বিউটি বক্স হয়নি। যেটা বলছিলেন বিএনপি যে 36 জনকে দিলে এর মধ্যে অধিকাংশকে নিয়ে এবার কোনো প্রশ্ন ওঠে নাই, কারণ অধিকাংশই বিএনপির পরীক্ষিত নেতা। অনেকে বিগত দিনে এমপি ছিলেন, রাজপথ থেকে কয়েকজনের ব্যাপারে সমালোচনা হচ্ছে, যেমন তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান সাহেবের স্ত্রী ফাহমিদা হকের নাম নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বলা হচ্ছে যে ফাহমিদা হক নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকদিন ধরে সোশ্যাল ওয়ার্ক করেন, ফলে উনি ওনার স্বামীর পরিচয় কিন্তু স্বামীর প্রভাবে হন না, এটা বলা হচ্ছে। আবার দল নানান ভাবেই তো আমি সেটাই বলছি যে নিপুণ রায় চৌধুরী, আর নিপুণ রায় চৌধুরী নিতাই রায় চৌধুরীর মেয়ে, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। আবার নিপুণ রায় চৌধুরী নিজেও রাজপথে অ্যাক্টিভ, উনি ঢাকা মহানগর আন্দোলন সংগ্রাম করেছে, জেল টেল খাটা, তাই না? তো ধরেন নিপুণ রায় চৌধুরী হয়তো নিজের ব্যক্তিগত যোগ্যতা দিয়ে এখানে আসতে পারতেন, কিন্তু বাবার পরিচয়, স্বামীর পরিচয় উনি বা যা বাবার পরিচয় এবং শ্বশুরের পরিচয় অ্যাভয়েড করতে পারছেন। তাহলে মির্জা আব্বাসের ওয়াইফও তো আসতে পারতেন। আমি সেটাই বলছি যে এবছর বিএনপি সমালোচনাটা কম, কয়েকজনের ব্যাপারে নামটা আসছে যে ওনারা বাবা বা, কিন্তু কেউ যেমন নাসিরউদ্দিন পিন্টুর বোনও এবার তালিকায় আছেন। এখন নাসিরউদ্দিন পিন্টুর যে বোন আছেন উনি তো নিজেও তো বিএনপির কাউন্সিলর ছিলেন, ফলে এইভাবে জেনারেলাইজ করার সুযোগ নাই। এখনো বিষয়টি জেনারেলাইজ করি এমন ভাবে যে বাবা এসএসসি পাস করছে, সিলেক্ট পাস করতে পারবে না। আমি সেখানে আসছি যে বাবা ছিলেন, স্বামী ছিলেন এমপি, স্ত্রী হতে পারবেন না, মেয়ে হতে পারবেন না, তা তো না। কিন্তু বাংলাদেশের রাজনীতি যেহেতু পরিবারতান্ত্রিক, কৃষকের ছেলেও তো কৃষক হতে পারবে। সেটাই আমি বলছি যে বাংলাদেশের রাজনীতি যেহেতু পরিবারতান্ত্রিক, এইখানে পারিবারিক লিগাসিটা ভূমিকা রাখে। এখন আপনাকে দেখতে হবে যে যিনি ওনার বাবার পরিচয় আছে, স্বামীর পরিচয় আছে, উনি নিজে ক্যাপাবল কিনা। এখন ধরেন নিপুণ রায় চৌধুরী, ওনার বাবা বিএনপির নেতা, শ্বশুর বিএনপির নেতা, কিন্তু আমি দেখবো পার্লামেন্টে যাওয়ার পরে ওনার রোলটা কি, উনি ভূমিকাটা পালন করতে পারছেন। উনি যখন সংরক্ষিত আসনের এমপিদের তো 2টা করে জেলা দায়িত্ব থাকে। অ্যাপারেন্টলি আপনি প্রশ্ন করছিলেন কি করবেন, আমি সেই প্রশ্নে আসছি। এমপিদের মানে সংরক্ষিত এমপিদের 2টা করে জেলা দায়িত্ব থাকে। অ্যাপারেন্টলি মনে হয় যে অনেক কাজ, আসলে কোনো কাজ নাই। কেন? মূল যে এমপি থাকেন ওর আর উপরে গিয়ে আসলে কেউ কিছু করতে পারে সাইড দিতে চান না। আর জনগণ মনে করে উনি হচ্ছেন দুধ ভাত। তো এই যে জনগণ মনে করে সংরক্ষিত মানে দুধ ভাত মনে করে, ফলে সুযোগ সুবিধা, কিন্তু আমি যে সুযোগ সুবিধার কথা আগে বললাম সব সেম
সেম সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু উনি আসলে খুব বেশি করতে পারেন না। একজন সংরক্ষিত আসনের এমপি এলাকায় একটা বিরাট ব্রিজ বানিয়ে ফেলেছেন, কম। উনি হয়তো কিছু একাডেমিক কাজ করতে পারেন, নারীদের এগিয়ে যাওয়া, সেমিনার সিম্পোজিয়াম করেন। ফলে এইসব কারণে আমি তো মনে করি যে সংরক্ষিত আসনের প্রথাটা তুলে দেওয়া খুব জরুরি এখন। আপনি কেন নারীরা সরাসরি নির্বাচিত হয়ে এমপি হচ্ছে, তো হোক, তো সেক্ষেত্রে আপনি কেন সংরক্ষিত 50টা রাখবেন? বরঞ্চ যেটা করা যায়, যেতে পারে 300-কে, এখন যে 300 আসন, এটাকে 350 করেন আপনি। 350 করে বাধ্যতামূলক করে দেন যে প্রত্যেকটা দলকে 33% নারীর আসন থেকে নারীদেরকে মনোনয়ন দিতে হবে। এইটা আপনি করে দেন, তাহলে হবে কি সরাসরি জয়ী হয়ে আসুক। আমি খুব ভালো লেগেছে তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করে যিনি পার্লামেন্ট ইলেকশন করলেন, তাসনিম যারা গতকাল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যে তিনি লিখেছেন যে আমি সংরক্ষিত কোটা এমপি হতে চাই না, আমি যদি কখনো এমপি হই আপনাদের ভোটে সরাসরি নির্বাচিত হবো। দ্যাটস দ্য স্পিরিট। তো ফলে এইটা হওয়া উচিত যে আপনি কেন ভাই আপনার দল মনোনয়ন দিবে, আপনার দলীয় আনুগত্য আছে কিনা, আপনি অমুকের স্ত্রী কিনা, অমুকের কন্যা কিনা, অমুকের বোন কিনা, তারপর আপনি পার্লামেন্টে যাবেন, ধরে নিচ্ছি আপনি নিজে যোগ্য, কিন্তু আপনার লোকেরা তো আপনাকে ওইভাবেই দেখে, সমালোচকরা ওই চোখেই আপনাকে দেখে। তো এখন নারীদেরই বরঞ্চ এইটা ভয়েস তোলা দরকার যে সংরক্ষিত আসনে আমরা যাইতে চাই। তারা আর কতটা সংরক্ষিত থাকবেন? ওনাদেরকে এই সংরক্ষিত কোটা, এটা কোটা তো কোটা বাদ দেন আপনি, এটা সিস্টেমটা বাদ দিয়ে সংসদের আসন 350 করে, মানে আরপিওতে যে ঘোষণা আছে ওইটা করে আপনি 33% না পারেন, অন্তত 20% কনফার্ম করেন যে 20% আসন সরাসরি নির্বাচিত হয়ে আসবে নারী। জি, আমরা একেবারে শেষ দিকে 1-2 মিনিটের মধ্যে ছোট্ট করে একটু আলোচনা শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দলের সাথে আমরা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের যে অবস্থান, এ থেকে আসলে এটিও রেটরিকের মতো হয়ে যায় কিনা? না, দেখেন, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়। বিরোধী দল কিন্তু সরকারের প্রতিপক্ষ না, বা প্রতিদ্বন্দ্বী বা শত্রু না, কিন্তু সবটা মিলেই পার্লামেন্টে যখন ওনারা বসেন, মুখোমুখি বসছেন, তো যে এই প্রধানমন্ত্রী জাস্ট ওনার সরাসরি মুখোমুখি বসছেন বিরোধী দলীয় নেতা, মারামারির জন্য তখন বসে না। হ্যাঁ, ওখানে ডিবেট হয়, তর্ক হয়, ওয়াকআউট হয়, এগুলো সব পার্লামেন্টারি প্রসিডিউরের অংশ। তাহলে একসঙ্গে তো বসছেন, তো একসঙ্গে না বসার, পার্লামেন্টে যখন বসছেন 350 একসঙ্গেই তো বসছেন, তো আলাদা করে বসার তো দরকার, আলোচনাই করছেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার মানে পার্লামেন্টে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওঠা অনেক বেশি জরুরি। যেমন জ্বালানি তেল নিয়ে বিরোধী দলীয় নেতাও কালকে কথা বলেছেন। ফলে এই ডিবেটগুলো হেলদি হওয়া দরকার, দোষারোপ করে না। কেন জ্বালানি তেলের সংকট নেই বলার পরেও এই লাইনটা হবে, পার্লামেন্টে আসলে রাজনীতি বাদ দিয়ে সংকটগুলো নিয়ে আলোচনা রাজনীতি হবে, কিন্তু আপনার প্রায়োরিটি সেট করা দরকার। মানে এই মুহূর্তে সরকারের সামনে আমি মনে করি 3টা প্রায়োরিটি: নাম্বার 1 জ্বালানি তেল, নাম্বার 2 হাম, নাম্বার 3 এই যে নিত্যপণ্যের বাজার বা ভঙ্গুর অর্থনীতি। বা পার্লামেন্টের সেশনগুলো এইভাবে সাবজেক্টিভ হতে পারে, স্পিকারের এখতিয়ার। আমি আপনার সাথে বলেছিলাম যে জুলাই সনদ, সংবিধান সংশোধন, এগুলো পরে করা যাবে। আমার অনেকটা 5 বছর সময় আছে, এটা আমার প্রায়োরিটির মধ্যে নাই। আমি এখন ইমার্জেন্সির মধ্যে আছি। মানে মিডল ইস্ট যেমন ইমার্জেন্সির মধ্যে, বাংলাদেশ ইমার্জেন্সির মধ্যে আছে। আপনি দেখেন, আমরা মবের সমালোচনা করেছি অন্তর্বর্তী সরকারের আমলে, মবটা পুরোপুরি আপনি এখনো বন্ধ করতে পারেন নাই। বাংলাদেশে রক কাটার সংস্কৃতি ছিল এক সময়, আপনি কয়েকদিন আগেই এক লোকে তো গোড়ালি সহ কেটে ফেললো। যে দল করুক, মানে এই সংস্কৃতি তো আপনি বের হতে পারছেন না। তো ফলে পার্লামেন্টকে ভাইব্রেন্ট হতে হবে এই সব ইস্যুতে, যে আমার আমার প্রায়োরিটি এখন সেট করতে হবে। আমার এখন যে কাজ 6 মাস 1 বছর পরে করলেও চলবে, এইটা নিয়ে সময় নষ্ট করার দরকার। আপনি জ্বালানি তেলের, আমরা দেখতে চাই আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা পাম্পে তেল আছে। ঢাকা শহরে অনেক পাম্প এখনো বন্ধ, এবং পাম্পে কোনো গাড়ির লাইন আমরা দেখতে চাই না। সরকার যে বলছে তেলের সংকট নেই, এটা আমরা বাস্তবে দেখতে চাই। এক, দ্বিতীয়ত, আর কোনো বাবা টাওয়েল পেঁচিয়ে তার মৃত সন্তানকে নিয়ে দৌড়াচ্ছেন, এই ছবিটা আমি দেখতে চাই না। ধন্যবাদ আমিনুল রশিদ আপনাকে। দর্শক, আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি যে সরকারের এই মুহূর্তে পার্লামেন্টে যেহেতু সেশন চলছে, ইস্যু বেসড বা ইস্যুগুলো সেট করেই পার্লামেন্টে আলোচনা করে সরকার এবং বিরোধী দল তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান সূত্র বের করে নিয়ে আসুক, যার সুফল জনগণ পায়। যেন রাজনীতির তর্ক বিতর্কের গ্যারাকলে পড়ে বা প্যাচে পড়ে জনগণ ভোগান্তির মুখে না পড়েন, সেদিকে সরকার, বিরোধী দল সবাইকেই নজর রাখতে হবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।